দেখো দেখো মেথড অফ রিসার্চ মানে কি, এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম না, মেথড অ্যান্ড মেথোডোলজি পড়লাম তো। এবার হুম। অ্যাকচুয়ালি মেথডের মধ্যে আবার তিনটে মেথড হয় রিসার্চের। হ্যাঁ, তার মধ্যে তিনটে মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ, তাই না? তোমার রিসার্চের অ্যাকচুয়ালি তিন ধরনের রিসার্চ হয় বলা যায় সেটাকে। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, আর একটা হচ্ছে তোমার দেখো হিস্টোরিক্যাল রিসার্চ। এই দেখো এইটা, তাই তো? তুমি যে কোনো বিষয়ে যখন রিসার্চ করতে যাবে এই তিনটের মধ্যে একটাতেই তোমার রিসার্চ কিন্তু পড়বে। তুমি যদি পলিটিক্যাল সায়েন্সের উপরে রিসার্চ করো, তোমার রিসার্চ কি কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে? তুমি কি কোনো ল্যাবে বসে না, এক্সপেরিমেন্ট করবে তোমার না। ডাটাকে নিয়ে? করবে না। তোমার রিসার্চটা হয় হিস্টোরিক্যাল হবে, আর না হলে ডেসক্রিপটিভ রিসার্চ। হ্যাঁ, আবার ডেসক্রিপটিভের সাথে হিস্টোরিক্যাল হতে পারে কখন? ধরো তুমি ভারত আর বাংলাদেশের, তাই না, 2024 থেকে 2024 থেকে 2014 অবধি, মানে 2014 থেকে 24 অবধি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তুমি আলোচনা করছো, তোমার রিসার্চটা টপিকটা হচ্ছে এইটা। হয় কিন্তু এইভাবে, কারণ আমাদের একটা কেন কলেজের স্যার, উনি 10 বছরের স্টাডি করেছিলেন, সাউথ স্পেসিফিক স্টাডি করেছিলেন। সাউথ স্পেসিফিক, তোমার সাউথ এশিয়া যে রুটটা আছে না, সি রুটটা আছে, ওই রুটের উপরে, বুঝেছো? ওটার উপরে একটা 10 বছরের স্টাডি করেছিলেন আমাদের স্যার শুভজিৎ ঘোষ, এই যাদবপুর থেকে করেছিলেন। তো ওই রিসার্চটা কি হয়ে যাবে বলো তো? ডেসক্রিপ্টের সাথে হিস্টোরিক্যাল রিসার্চ হবে, বুঝতে পারলো? তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন হবে? যখন তোমার রিসার্চটা, তাই না, বা তোমার এক্সপেরিমেন্টাল বেসিস হবে, মানে সেখানে তুমি ল্যাবে যাচ্ছ, ল্যাব নির্ভর হবে, তাই না? তোমার যে পুরো রিসার্চের যে প্যাটার্নটা হবে সেটা লিমিটেড অফ ডাটা হবে, সেটা মানে ল্যাবের বাইরে খুব কম, ল্যাবের ভেতরেই বেশি হবে। এই সমস্ত রিসার্চগুলো হয়ে যাবে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চের আন্ডারে কোন কোন সাবজেক্টগুলো আসবে বলো তো? স্যার, সায়েন্সের সব সাবজেক্টই সায়েন্সের আসবে। প্রায় সব সাবজেক্টে আসবে, ভূগোলও চলে আসবে। ভূগোলকেও যদি হ্যাঁ, ইনক্লুড করো, ভূগোলও আসবে। ওটাও এক্সপেরিমেন্টাল রিসার্চে চলে যাবে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ কোনগুলো, তাই না? ডেসক্রিপটিভ রিসার্চ হবে যখন কোনো একটা বিষয় নিয়ে তুমি ব্যাখ্যা, মানে সেটার একটা ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক একটা তুমি রিসার্চ করতে চাইছো কোনো একটা বিষয় নিয়ে, তাই না? ধরো তুমি রবীন্দ্রনাথ টেগোরের ন্যাশনালিজমের উপরে, রবীন্দ্রনাথ টেগোরের যে ন্যাশনালিজম, সেটা একটা তুমি ডেসক্রিপটিভ রিসার্চ করতে চাইছো ব্যাখ্যামূলক, মানে তুমি রবীন্দ্রনাথ টেগোরের ন্যাশনালিজমকে আরো ডিপলি এলাবোরেট করছো, বিষয়টাকে আরো সুন্দরভাবে তুলে ধরছো দারুণ ব্যাখ্যার মাধ্যমে, প্রচুর রকমের এক্সাম্পল, অনেক যারা আরো তাত্ত্বিক আছেন যারা ন্যাশনালিজম সম্পর্কে ধারণা দিয়েছেন তাদের সাথে একটা তুলনামূলক আলোচনা করছো, তাই না? সেটা হয়ে যাবে কি ডেসক্রিপটিভ রিসার্চ হয়ে যাবে, যখন তুমি সেটা ডিসকাস করছো বা ডেসক্রাইব করছো। ক্লিয়ার হলো? আর হিস্টোরিক্যাল রিসার্চ কখন হবে? যখন তুমি পাস্ট ইভেন্টের উপরে রিসার্চ করছো, কোনো একটা পূর্বের ঘটনার উপরে তুমি রিসার্চ করছো। তাহলে হিস্টোরি মানে হিস্ট্রি সাবজেক্টের যে রিসার্চগুলো হয় সেগুলোকে আমি কোন এরিয়ায় ফেলতে পারবো? হিস্টোরিক্যাল রিসার্চে। হ্যাঁ, ইতিহাসের বেশিরভাগই মানে মোস্ট অফ দি 99% রিসার্চ কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চই হয়, বুঝেছো? পলিটিক্যাল সায়েন্স বা, আচ্ছা, সব রিসার্চের ক্ষেত্রে অতীতের ব্যাপারটা কি জানতে হয় না? হ্যাঁ যে জানতে কোনো হয়। রিসার্চের হ্যাঁ ক্ষেত্রে? সেটা দরকার, কিন্তু সেটা তুমি অতীতের বিষয় সম্পর্কে জানছো তাই বলে কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ কখনো হিস্টোরিক্যাল রিসার্চ হবে না। সেখানে অবশ্যই থাকবে আচ্ছা। তোমার অতীতে, এক্সপেরিমেন্টাল রিসার্চেও তোমাকে অতীত সম্পর্কে জানতে হতে পারে, ভবিষ্যৎ সম্পর্কেও তুমি বলতে পারো যে হ্যাঁ ভবিষ্যতে এই বিষয়টা হতে পারে, তাই না? তাই বলে কিন্তু রিসার্চের যে মেথড সেটা কিন্তু চেঞ্জ হবে না, তাই না? তখন তুমি এক্সপেরিমেন্টাল রিসার্চই বলবে তাকে।
আর ডেসক্রিপটিভ রিসার্চেও তুমি হিস্টোরিক্যাল, মানে পূর্বে কোন তাত্ত্বিক কি বলেছেন, কি কি বই আছে এর উপরে লেখা, সেই বিষয় সম্পর্কে তুমি অবশ্যই যাচাই করতে পারো, দেখতে পারো। সেটা হয়ে যাবে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। হলো। আর হিস্টোরিক্যাল রিসার্চ মানে কি? হিস্টোরিক্যাল রিসার্চ সবসময় মনে রাখবে যে সেকেন্ডারি ডাটার উপরে বেস্ট করে হয়, প্রাইমারি ডাটা না। বুঝেছো? এবার হিস্টোরিক্যাল রিসার্চে এবার তোমাদের কোশ্চেন হওয়া উচিত যে কেন স্যার, মানে প্রাইমারি, অ্যাকচুয়ালি মেন কোশ্চেন এটা হচ্ছে যে প্রাইমারি ডাটা কি আর সেকেন্ডারি ডাটা কি। এর ভেতরে আছে, এর ভেতরে এর পরের আলোচনায় আছে। দেখো, প্রাইমারি ডাটা হচ্ছে নতুনত্ব, মানে কোনো একটা ইন্টারভিউ, তাই না, কারোর সাথে কারোর ইন্টারভিউ বা সাক্ষাৎকারে যেটা জানতে পারলে, ওকে, কোনো বিষয় সম্পর্কে ধরো তুমি পাবলিশিং হয়ে গেছে, তাই না, এই বিষয়গুলো, বা রিসেন্টলি কোনো একটা আর্টিকেল লিখেছে, এগুলো সবই হবে কি প্রাইমারি ডাটা। বা তুমি তোমার ডাটা বা এরিয়া যেটা নিয়েছো স্যাম্পলিং, সেটার উপরে তুমি অবজারভেশন করে যে নতুন নতুন বিষয়গুলো পাচ্ছ, সেগুলো হয়ে যাবে প্রাইমারি ডাটা, তাই না। সেকেন্ডারি ডাটা কোনগুলো হবে বলো তো? সেকেন্ডারি ডাটা হবে বই, যত বই তুমি নেবে সমস্ত কিছু হবে সেকেন্ডারি ডাটা। বই, আর তোমার নিউজ পেপার, জার্নাল, জার্নাল, জার্নাল। প্রিভিয়াস আর্টিকেল যত আছে ওই বিষয় সম্পর্কে, বা কারো লেখা আছে বা কোনো তাত্ত্বিক সেই বিষয় সম্পর্কে কিছু বলেছেন, সমস্ত হয়ে যাবে তোমার সেকেন্ডারি ডাটা। আর এই হিস্টোরিক্যাল রিসার্চটা কিন্তু সেকেন্ডারি ডাটার উপরে বেস্ড করেই হয়, বুঝেছো? এটা মনে রাখবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমার মেথড অফ রিসার্চ, তিনটে আছে। এরপরে ঢুকে যাব আমরা মেন এরিয়ায়, তাই না। দেখো, এখানে রিসার্চের যে স্টেপগুলো আছে তোমার, এরপর থেকে স্ট্রাকচারটা হয়, তাই না। তোমার রিসার্চটা কি ধরনের রিসার্চ, তাই না, মানে মেথডটা তোমাকে কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিতে হবে। কিসে বলো তো? অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্টেই লেখা থাকবে যে তুমি কিসের উপর, আমি এই এই বিষয়ের উপর আলোচনা করতে চাইছি, আমার রিসার্চটা ডেসক্রিপটিভ রিসার্চ, হ্যাঁ, এটা বলে দিলে, আর আমি এই এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করছি এবং এগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছি। এটা হয়ে গেল। এবার শুরু হলো তোমার স্টেপ অফ রিসার্চ, বুঝেছো? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার সিলেক্ট এ টপিক। কোনো একটা বিষয়ে তুমি রিসার্চ করতে চাইছো, যে বিষয়ে, তোমাকে ফার্স্টে কি করতে হবে, সেই টপিকটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। খাতায় লিখে নিতে পারো। প্রথম স্টেপ হচ্ছে তোমার টপিক চুজ করা, তুমি কোন বিষয়ের উপরে রিসার্চ করতে চাইছো, তাই না, সেই একটু ওয়েট টপিকটা, করুন সেই স্যার, একটু এরিয়াটা। ওয়েট করুন হ্যাঁ বলো। স্যার, একটু ওয়েট করুন দাদা। বলুন স্যার, প্রথম স্টেপ। হচ্ছে সিলেক্টেড টপিক। স্যার, গ্রুপে যেন কে বলছে, ঢুকতে পারছে না, বলছে ক্লাস কি হবে না। কে যেন একজন জয়েন করতে পারছে না গ্রুপে। ক্লাস তো হচ্ছে, জয়েন করতে পারছে না কেন? দেখছি। না স্যার, আব্দুল স্যার বললেন আজকের ক্লাসটা হবে। আজকে ক্লাসটি হবে না কেন? আমি তো ক্লাস নিচ্ছি তো। স্যার মানে একজন জিজ্ঞেস আব্দুল করছিল যে স্যারের শুভ্রকান্তি ক্লাসটা নাকি হবে একজন না। আছে। না না স্যার, শুভ্রকান্তি বলে একজন জিজ্ঞেস করছিল। দেখুন স্যার, আপনার ওই আচ্ছা, গুগল শুভ্র লিঙ্কের কান্তি উপরেই নয়, শুভ্র ঘন্টি, ও ঘন্টি। শুভ্রা ঘন্টি। ও তো জয়েন করেছে তো গ্রুপে। ও তো স্যার, আমার টাইটেলটা নিয়ে এভাবে কাটাছেড়া না করলেও হবে। আমার টাইটেল ঘাটি, এটার আচ্ছা, থেকেও বড় কথা স্যার, আপনি হচ্ছে কি আজকে জয়েন করার কথা বলেননি তো, সেই জন্য ওটারই ওই ও মেসেজটারই আচ্ছা, ওয়েট করছিলাম, আমি বুঝতে পারিনি। তো তারপর শুভ্রকান্তি। আমি রাস্তাতেও ছিলাম, তো ফিরে এসে জয়েন না, করলাম। আমি শুভ্রার, ওর নাম দিয়েছি শর্ট নেম তো শুভ্রা, আর কিছু তো বলার নেই, শুভ্রা বললেই হবে। আচ্ছা দেখো, এক কাজ করো দিদি, তুমি আমাকে এই সিলেক্ট টপিকের পরে তুমি এই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে এই পেপার ওয়ানের গ্রুপে 1 2 3, মানে সিলেক্ট টপিকের পর থেকে যে পেজটা আছে না, 1 2 3 4 হ্যাঁ 5টা পেজের আমাকে ছবি দাও।
5টা পেজ না স্টেপটা গোটাটা? না, 5টা, 6, 7, 8, 9, 10, 11, তোমার 11টা পেজের ছবি দাও পুরো, যাতে স্টেপ অফ রিসার্চ কমপ্লিট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই পেপার আর্টিকেল ওয়ার্কশপ আছে তার আগে অবধি ওটা ছবি দাও, আমি স্টেপ থেকে আলোচনাটা শুরু করছি, ঠিক আছে? তুমি গ্রুপে দিতে থাকো একটা একটা করে। আচ্ছা দেখো, প্রথম কাজ হচ্ছে, দেখো রিসার্চ করার ফার্স্ট স্টেপই হচ্ছে তোমার টপিক সিলেক্ট করা। তুমি কোন বিষয়ে রিসার্চটা করতে চাইছো বা কোন এরিয়ায় করতে চাইছো। দেখো, মোস্ট অফ দ্য রিসার্চার যারা পিএইচডি করবে বা কোনো একটা বিষয় সম্পর্কে কিছু লিখবে, তারা কিন্তু তাদের সামনে সব থেকে বিগ প্রবলেম, একটা বিশাল বড় সমস্যা কি জানো তো? টপিক। মানে সে নিজে ঠিক করতে পারে না যে কোন টপিকের উপরে আমি রিসার্চ করব, কোন বিষয়টার উপর আমার ইন্টারেস্ট বেশি, তাই না? স্যার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। আচ্ছা, এটা হলো প্রথম বিষয় হলো টপিক চুজ করা। হুম, আচ্ছা, আপনি যে টপিকটা চুজ করবেন, ঠিক আছে, সেটা দিয়ে আপনি পিএইচডি তে অ্যাডমিশন নিলেন, হুম। তারপর কি গাইড আপনার ওই টপিকটা রাখবে না চেঞ্জ করে দেবে? দেখো, যদি তোমার টপিক গাইডের পছন্দ হয়, তাই না, হুম। অবশ্যই গাইড তোমার ওই টপিকেই তোমাকে পিএইচডি করাবে। আর যদি ওটা ওনার নলেজের মধ্যে থাকে। হ্যাঁ, নলেজের মধ্যে বা এরিয়াটা উনি বোঝেন। যেমন ধরো আমি যে হ্যাঁ, টপিকটা চুজ করেছি তোমার, যে কোয়াডের সাথে ভারতের সম্পর্কটা কেমন। কোয়াড যে গ্রুপটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, তোমার ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর ইউএসএ, 4টে গ্রুপ নিয়ে হ্যাঁ, কোয়াড গঠিত হয়েছে। তাহলে এই কোয়াডে হ্যাঁ, সম্পর্ক থাকায়, মানে থাকাতে হুম, ভারতের কেমন কি ভূমিকা, ভারতের কি লাভ হচ্ছে না হচ্ছে, এবং হুম, এতে ভারত কতটা, মানে এখানে ধরো তার পক্ষে ভালো দিক কি কি, খারাপ দিক কি কি, এবং এক্ষেত্রে স্যার চাইনার স্যার, সাথে। এটা টোটালি সেকেন্ডারি ডেটার উপর বেস করে হ্যাঁ, করেছেন, তাই পুরো তো দেখো, স্যার? এটা পুরোটাই সেকেন্ডারি ডাটার উপরে বেস্ট করা হবে। প্রাইমারি ডাটা এখানে খুব কম, নাই বললেই চলে। হুম। হ্যাঁ, তাহলে এই যে স্টাডিটা হবে, এইটার এরিয়াই হচ্ছে আমার কি, তোমার সাউথ স্পেসিফিক স্টাডি, সাউথে, তাই না? সাউথ স্পেসিফিক মানে কোন এরিয়াটা বলো তো? তোমার ইস্টার্ন সাইড থেকে সাউথের এরিয়ার যে মিডিলটা পড়ছে না, ওটাকে বলছে সাউথ স্পেসিফিক আমাদের ইন্ডিয়া। মানে এখান থেকে হুম, পুরো তোমার যে বঙ্গোপসাগর থেকে শুরু করে যতগুলো দেশ আছে পর পর একদম সমস্তগুলোই পড়ছে। হুম, যে তোমার সাউথ চায়না সি বলে না, হ্যাঁ, হ্যাঁ, ইন্ডো প্যাসিফিক আর সাউথ চায়না সি, এই দুটো এরিয়ার উপরে একটা স্টাডি। তো আমি যে স্যারের কাছে পিএইচডিটা করব, মানমাদ স্যার, ওনার কাছে হ্যাঁ, পিএইচডি এখন তো রেজাল্টই এলো না। তো উনি কোন বিষয়ের উপরে স্টাডি করেছেন, উনি তোমার ইয়ের উপরে স্টাডি করেছেন, ওই তোমার আফগানিস্তানের সাথে, আফগানিস্তানের তালিবানি যে শাসন ব্যবস্থা সেটার উপরে স্টাডি করেছেন। ওনারও এরিয়া কিন্তু হচ্ছে এশিয়া প্যাসিফিক, ওনারটা হচ্ছে আচ্ছা, এরিয়া এশিয়া প্যাসিফিক, আর আমার হচ্ছে সাউথ স্পেসিফিক। তাহলে উনি কিন্তু আমার বিষয়ে ইন্টারেস্টেড, কারণ ওই বিষয়ে ওনার অনেক আর্টিকেল আছে, উনি ওই বিষয়ে পড়াশোনা করেছেন। উনি বলছেন হ্যাঁ দারুণ টপিক, এই বিষয়েই করব। বুঝতে পারলে? তাহলে তোমাকে তোমার এরিয়াটা খুঁজতে হবে, টপিকটা চুজ করতে হবে ফার্স্ট, তুমি কোন বিষয়ে ইন্টারেস্টেড, তাই না? এবার অনেকে হতেই পারে সে ওয়েস্টার্নে ইন্টারেস্টেড, অনেকে হতে পারে সে পলিটিক্যাল থিওরিতে ইন্টারেস্টেড, তাই না? না, বা আমি অনেকের কাছে শুনেছি তো যে গাইড টপিক চেঞ্জ করে দেয়। উনি বলেন যে এটার উপর করো, তখন কিন্তু বাধ্য হয়ে তার উপরেই করতে হয়। হ্যাঁ, সেই জন্য আমি অনেক সময় জিজ্ঞাসা গাইড, করি। দেখো গাইড অনেক সময় চেঞ্জ করে দেয়। এবার চেঞ্জ করলেও এটা করবে না, মানে থিওরি তোমাকে আইআর থেকে থিওরিতে নিয়ে যাবে না, তাই না? ওটা করবে না, তোমাকে আইআরই হয়তো অন্য কোনো টপিক বলবে যে এই টপিকে করো, এটাতে রিসোর্সেস বেশি অ্যাভেলেবেল আছে, বা এই হুম, বিষয়টাই করলে তোমার, আমি তোমাকে ভালোভাবে হেল্প করতে পারবো, তখন তোমার সেটা টপিক চেঞ্জ হয়, কিন্তু খুব কম, খুব কম করে এটা। যদি ছাত্র সেক্ষেত্রে যদি কনফিউজ হয় টপিক নিয়ে, তুমি কনফিউজ, সেক্ষেত্রে তো টপিক চেঞ্জ করবেই স্যার।
আর তুমি যদি রনিত স্যার ইন্ডিয়া নেপালের ওপর রিলেশনের ওপর ইন্ডিয়া নেপাল করেছেন। রিলেশনের উপরে যেমন ও ইন্টারভিউ দিয়ে ওর হয়ে গেল এই বিষয়টা। তাহলে তোমাকে ফার্স্ট কিন্তু করতে হবে কি, সিলেক্ট টপিক। ওকে, আচ্ছা, তারপরে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে প্রবলেম, তাই না? ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। তুমি যে টপিকটা সিলেক্ট করলে বা যে বিষয়টা তুমি সিলেক্ট করলে সেখানে কি প্রবলেম, কিসের উপরে তুমি রিসার্চটা, মানে তোমার প্রবলেমটা কি, টপিকের কি কি সমস্যা, তাই না? কোন কোন বিষয়গুলো তুমি প্রবলেম হিসেবে দেখাতে চাইছো, প্রবলেম বলো, কোশ্চেন বলো, তাই না? রিসার্চ কোশ্চেন ওগুলোকেই বলা হয়। তোমার প্রবলেমটা কি টপিকের, সেইটা তোমাকে আইডেন্টিফাইড করতে হবে দ্বিতীয় স্টেপে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে তুমি টপিক চুজ করে নিলে এবং প্রবলেমও পেয়ে গেছো, কোনো একটা বিষয়ে রিসার্চ করবে সেই বিষয়ে প্রবলেমটাও পেয়ে গেছো। এবার তোমার 3 নম্বর কাজ হচ্ছে ওই বিষয়ে তুমি যে টপিকের উপরে করতে চাইছো রিসার্চ, সেটার উপরে কি কি লিটারেচার আছে, লিটারেচার আছে, কি কি বই আছে, কে কি আর্টিকেল লিখেছেন, এই বিষয়ে আগে কোনো আলোচনা হয়েছে কিনা, সেই বিষয়টার উপরে তোমাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। প্রচুর পরিমাণে বই টই এটা সেটা রিসার্চের, মানে রিসার্চ চলাকালীন। এবার তুমি পিএইচডিতে ধরো তুমি এনরোলমেন্ট নিয়ে নিয়েছো, তুমি পিএইচডি করছো, তোমার টপিক রেডি হয়ে গেছে, তুমি প্রবলেম পেয়ে গেছো, এবার তুমি সেই এরিয়ায় কি কি বই আছে না আছে সেগুলো পড়ছো, তাই না? সেগুলো তুমি দেখছো, জানছো এটা। এবার লিটারেচার রিভিউ করার কারণটা কি কেউ বলতে পারবে, মানে যদি একটু বলতে পারো। আগে ওই টপিকটা নিয়ে কে কি লিখেছে, কে বা সব তথ্যগুলো জানতে পারবে, আর সেগুলোকে আবার ঘুরে মডিফাই করতে তার পারবে। মধ্যে ফাঁক কি স্যার আছে, লিটারেচার গ্যাপ রিভিউ, স্যার গ্যাপ লিটারেচার গ্যাপ রিভিউ। কি আছে লেখার মধ্যে? হ্যাঁ, দেখো, ওই লিটারেচার রিভিউ করার কারণটাই হলো তুমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাইছো সে বিষয়ে একটা গভীর তোমার ধারণা, তাই না? সে বিষয় সম্পর্কে একটা তোমার কি লাগবে, একটা ধারণা হওয়া উচিত, বিষয়টা সম্পর্কে তোমাকে গভীরে জানতে হবে, এই জন্য লিটারেচার রিভিউ করা দরকার। লিটারেচার রিভিউটা অ্যাকচুয়ালি এখানে স্টেপে দেওয়া আছে ঠিকই 3 নম্বরে, কিন্তু এই লিটারেচার রিভিউটা কখন করে জানো তো, অ্যাকচুয়ালি করে মানে এখানে স্টেপ অনুযায়ী 3 নম্বরেই হবে, কিন্তু সিলেক্ট টপিক, যখন টপিক তুমি সিলেক্ট করলে তারপরেই কিন্তু রিভিউ দ্য লিটারেচার আসে। কারণ তুমি যদি বিষয়টা সম্পর্কে না জানো, তুমি একটা টপিক চুজ করলে কিন্তু সেই বিষয় সম্পর্কে তুমি ভালো কিছু জানো না, পড়োই নি, তাহলে তুমি কিভাবে প্রবলেম খুঁজে বের করবে, তাই না? কি বলো? যখন হ্যাঁ বিষয়টা, স্যার। হ্যাঁ বিষয়টা তোমার বোধগম্য হয়ে যাবে যে হ্যাঁ কে কি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কে কতগুলো বই আছে কি আছে তুমি সবই পড়েছো, টপিক চুজ করেছো তারপর সবই পড়েছো, তখন তুমি তোমার প্রবলেমগুলোকে কিন্তু দেখতে পাবে, তখন তুমি তোমার প্রবলেমগুলোকে কিন্তু দেখতে পাবে। বুঝতে পারলে? তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার কি, তোমার প্রথম কাজ হচ্ছে একটা টপিক চুজ করে নিলে, হলো? তারপরে প্রবলেম, তারপরে রিভিউ দ্য লিটারেচার, মানে সেই সংক্রান্ত যাবতীয় যত লিটারেচার আছে সমস্ত কিছুই তোমাকে রিভিউ মানেই হচ্ছে কি, তোমাকে দেখতে হবে, পড়তে হবে, তাই না? শুনতে হবে, ইন্টারভিউ, অনেক ইন্টারভিউ হতে পারে, তোমাকে শুনতে হচ্ছে সেই বিষয় সম্পর্কে, তাই না? এবার 3 নম্বর স্টেপে আছে তোমার, 4 নম্বরে আছে ডেভেলপ দ্য অবজেক্টিভ, তোমার উদ্দেশ্যগুলোকে এবার ক্লিয়ার করতে হবে, যে এবার তুমি উদ্দেশ্যগুলো ক্লিয়ার করছো, মানে কি কি তোমার অবজেক্টিভ, কি কি করতে চাইছো। তুমি টপিক চুজ করলে প্রবলেম এই, এবার তুমি এই প্রবলেমগুলোর মধ্যে যে কটা প্রবলেমকে তুমি অ্যাজ এ পিএইচডি হিসাবে তুমি দেখাতে চাইছো যে আমি এই প্রবলেমগুলো সলভ করব, আমার এই উদ্দেশ্য। আমি এক্সাম্পল দিব, এখন পুরোটা আগে বুঝিয়ে দিই।
তারপর ঠিক আছে। তারপরে স্টেপ হচ্ছে দেখো, বলছে আইডেন্টিফাই ভেরিয়েবল অ্যান্ড ফর্মুলেট হাইপোথিসিস। এবার অবজেক্টিভ উদ্দেশ্যগুলো হয়ে গেল। এবার তোমার 5 নম্বর কাজ হচ্ছে কি, তোমার অনুমান, তাই না? ভেরিয়েবলস কি কি আছে সেই অনুমানগুলো তুমি, হাইপোথিসিস গুলোকে তুমি অনুমান করছো, বুঝতে পারলে? অনুমানগুলো করা হয়ে গেল যে হ্যাঁ আমি এইটা এটা অনুমান করছি। তারপরের স্টেপ হচ্ছে তোমার প্রিপেয়ার দ্য রিসার্চ ডিজাইন, দিয়ে তুমি রিসার্চটাকে ডিজাইন করছো কিভাবে তুমি ওই টপিকের উপরে রিসার্চটা করবে। এবার ডিজাইনটা সিলেক্ট হয়ে গেল যে আমি এই এই এরিয়ায় ধরো কাজ করব, ঠিক আছে? আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে এবার শুরু করো। আচ্ছা, ধরো তুমি মুর্শিদাবাদে যতগুলো পঞ্চায়েত আছে, ঠিক আছে, যতগুলো পঞ্চায়েত আছে তার উপরে তুমি একটা স্টাডি করতে চাইছো, আর তোমার টপিক হচ্ছে ওমেন পার্টিসিপেশন ইন পঞ্চায়েত, ওমেন পার্টিসিপেশন ইন পঞ্চায়েত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তোমার এমজে ব্লক। কথার কথা মানে মহিলাদের পঞ্চায়েতে কেমন অংশগ্রহণ সেটা তুমি জানতে চাইছো মুর্শিদাবাদের কোথায়, না তো এমজে ব্লকে, মানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক যেটাকে বলে আমাদের ব্লক, যেটা এমজে ব্লক। এটা তুমি তোমার রিসার্চ টপিক হয়েছে। মানে মহিলাদের ধরো, এটাই ধরো যে মহিলাদের পার্টিসিপেশন, যে যে ব্লকে আছো, কথার কথা নির্দিষ্ট একটা ব্লক চুজ করে নিলে এবং সেই ব্লকে পঞ্চায়েতে মহিলাদের কেমন কি পার্টিসিপেশন সেটাকে তুমি তুলে ধরতে চাইছো। 10 বছরের একটা স্টাডি করতে চাইছো, মানে রিসেন্ট ইয়ার থেকে একদম প্রিভিয়াস 10 ইয়ার্স তুমি একটা স্টাডি করতে চাইছো, এটাই তোমার টপিক, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি তোমার রিসার্চ প্রবলেমগুলো তুলে ধরলে যে আমার প্রবলেম হচ্ছে এই এই এরিয়ায়, মানে এখানে এসটি কত মহিলা আছে, ওবিসি কত আছে, মাইনরিটি মহিলা কেমন পারফরমেন্স আছে, তাই না? কতজন মহিলা জয়েন করছেন, তারপরে কতজন মহিলা আবার রিজাইন করছেন, এগুলো। আচ্ছা, এবার এই রিলেটেড যতগুলো রিভিউ দ্য লিটারেচার, মানে কি যতগুলো লিটারেচার আছে মহিলাদের পার্টিসিপেশন ইন গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি হতেই পারে, পুরো ইন্ডিয়া লেভেলে যত বই আছে নামি দামি ভালো ভালো লেখকের বই, আর্টিকেল, অবজেক্ট, কবে কোন বিল পাস হয়েছে, আইন পাস হয়েছে, সমস্তগুলো তোমাকে পড়ে দেখতে হবে। হলো, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। তারপরে হচ্ছে উদ্দেশ্য, ডেভেলপ দ্য অবজেক্টিভ। উদ্দেশ্যগুলো কি কি? তুমি এখানে দেখাতে চাইছো যে মহিলারা কতটা সমাজের সশক্তিকরণ হয়েছে, তাই না? মহিলারা কতটা নিজেদের পায়ে দাঁড়িয়েছে এটা তুমি দেখাতে চাইছো। সমাজের কতটা দায়িত্ব মহিলারা নিজেরা বুঝে নিচ্ছেন, এবং এটাও দেখাতে চাইছো সমাজ সচেতনমূলক কাজে মহিলারা কতটা অংশগ্রহণ করছে পঞ্চায়েতের মাধ্যমে, তাই না? এটা, এই 3টে তোমার উদ্দেশ্য দেখানো হলো। এবার তুমি অনুমানগুলো করে নিচ্ছ যে আমি এই এই অনুমান আমার যে রেজাল্ট হওয়া উচিত, বা এই বিষয়গুলো আমি অনুমান করছি যেগুলো আমি আমার রিসার্চ থেকে খুঁজে পাবো। হলো, এবার তুমি রিসার্চ ডিজাইনটা করে নিলে। কেমন ডিজাইন? তুমি কি স্যাম্পলিংয়ে করবে, তাই না? স্যাম্পলিংটা কি হবে, তোমার স্ট্রাকচারটা কি হবে রিসার্চের, তাই না? কেমন ছক হবে, কতগুলো পেজে হবে, কতগুলো তুমি কতটা ওয়ার্ডের মধ্যে করতে চাইছো, যাবতীয় সমস্ত কিছুটা এই রিসার্চ ডিজাইনের মধ্যে চলে আসবে। এবার তোমার ক্যারি আউট স্যাম্পলিং, স্যাম্পলিংটা চুজ করে নিলে, মানে কিভাবে ডাটা কালেকশন করবে। স্যাম্পলিংটা কেন করা হয়? ডাটা কালেকশন করে, এখানে নিচে দেখো স্টেপে আছে কালেক্ট দ্য ডাটা। এবার তুমি তোমার একটা এরিয়া চুজ করে নিলে, সেই এরিয়ার উপরে তুমি স্যাম্পলিংটা খুঁজে নিলে যে আমি এই ব্লকের এতগুলো পঞ্চায়েতের উপর আমি রিসার্চ করব, এবং এই এই মহিলার সাথে আমি দেখা করব, এবং এই এই পঞ্চায়েতে আমি যাব, সমস্ত ডিজাইনটা হয়ে গেল। ডাটাটা, ডাটা কালেকশন হবে এবার ওই এরিয়ার মধ্যে। আচ্ছা, কালেক্ট দ্য ডাটা, ডাটা কালেকশন করলে তারপরের কাজ হচ্ছে
পারফর্ম ডাটা অ্যানালাইজ, তাই না? তোমার ডাটাটাকে অ্যানালাইজ করছো। ডাটাটাকে অ্যানালাইজ করছো কিসের বেসিসে? তুমি যে অনুমানটা করেছিলে, যে অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং, তুমি যে অনুমানগুলো করেছিলে যে আমি এই এরিয়াগুলো, আমার এই উদ্দেশ্য, আমার এই অনুমান, এবার তোমাকে ডাটা কালেকশনের মধ্যে দেখতে হবে আমার এই উদ্দেশ্য এবং এই অনুমানগুলো পূরণ হচ্ছে কিনা। ক্লিয়ার হলো? এবং সেই উদ্দেশ্যগুলো যদি না পূরণ হয়, তোমার হাইপোথিসিস মিলছে না, তোমার অনুমানগুলো ডাটার সাথে মিলছে না, ডাটা অ্যানালাইসিস করে দেখছো তোমার অনুমানগুলো মিলছে না, তাহলে কি করবে? আবার রিসার্চ ডিজাইনে যাবে, রিসার্চ ডিজাইন চেঞ্জ করবে, স্যাম্পলিং চেঞ্জ করবে, তাই না? ডাটা কালেকশন আলাদা হবে, দিয়ে আবার রিটেস্ট করবে, আবার টেস্টিং হবে হাইপোথিসিস। যখন দেখবে যে হ্যাঁ আমার হাইপোথিসিস অনুমান যা করেছিলাম, আমি যে ডাটা কালেকশন করেছি সেটার সাথে মিলে যাচ্ছে, তখন তুমি পরের স্টেপে আসবে, ক্যারি আউট জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্ট। এবার তুমি একটা জেনারেশন করছো যে আমি এই পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহিলাদের এই পার্টিসিপেশন পেলাম, মহিলারা এগিয়ে গেছে সমাজে, মহিলাদের এই দিক দিয়ে খুবই সশক্তিকরণ, তারা গ্রাম সভায় তাদের যাবতীয় যা অধিকার সম্পর্কে হোক বা যাদের সমস্যা, সমস্ত কিছুতে মহিলারা আসে, অংশগ্রহণ করে, তুলে ধরে, তাই না? এটা হয়ে গেল। তারপরে বলছে লাস্টে কি করতে হবে? রাইট দ্য রিসার্চ রিপোর্ট। রিপোর্ট মানে এখানে কি কি তুমি পেলে, তাই না? কি কি সমাধান হলো, তোমার প্রবলেম সলভ হয়েছে কিনা, এই রিপোর্টটা করলে, বুঝেছো? শেষ লাস্ট স্টেপ হচ্ছে রাইট দ্য রিসার্চ রিপোর্ট। ক্লিয়ার হলো? বলো এই স্টেপটা, এক্সাম্পলটা বুঝতে পারলে? স্যার এই স্টেপ গুলো কি পুরো মুখস্থ করে ফেলবো? একদম পুরো মুখস্থ। স্যার, এটা তো পরীক্ষার সময় উল্টো পাল্টা করে দেবে, সাজাতে হবে? হ্যাঁ দিতেই পারে, এই স্টেপ তোমার মুখস্থ থাকা চাই, বুঝছো? এই স্টেপ মুখস্থ থাকা চাই। এর এর ভেতরে অনেক কিছু আছে, অনেক কটা স্টেপে, সেগুলো এখনই আলোচনা করব। মেন হচ্ছে হ্যালো তোমার স্যার, এই স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। বলো লোকেশ। বলছি স্যার ইন্টারভিউতে স্যার পিএইচডি ইন্টারভিউতে স্যার কেমন ধরনের কোশ্চেন করে, মানে যে 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 টপিক নিয়ে পড়ে সেই বিষয়গুলির উপর কতগুলো বইয়েতে সব থেকে প্রশ্ন করে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও কি কি এরিয়া থেকে কোশ্চেন হয়, আমি বলে দিচ্ছি আজকে, লিখে নাও। রেডি হও, রেডি হয়ে বলো, আমি তাহলে লেখাচ্ছি, বলে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, লিখে রাখো, এটা ভবিষ্যতে বা যেদিনই রিসার্চ করতে যাবে কাজে লাগবে। বলবো? স্যার কতগুলো পেজ তো দিলাম, আরো কি দেবো? দেখছি, দাঁড়াও, হয়ে গেছে বোধহয়, আর দেওয়ার দরকার নেই, বাকিগুলো কটা আমি পেজ দিয়েছি? আচ্ছা আমি বাকিগুলো দেখছি। হ্যাঁ অনেকই সবই তো দিয়ে দিয়েছি। না না, আরো আছে অনেকগুলো। না ওগুলো থাক, ওগুলো থাক, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেগুলো চাইছি সেগুলো পেয়ে গেছি, ঠিক আছে থাক, এই অবধি থাক, পরের দিন আবার আলোচনা হবে। বিশেষ তো বড় টপিক, তোমার 2-3টে ক্লাস তো লাগবেই, কারণ এটা ডিটেলসে না বোঝালে তো তোমাদের লাভ হবে না। আচ্ছা হয়েছে, বলবো কি কি ইন্টারভিউ কোশ্চেন হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। প্রথম কোশ্চেন ধরো, ঢুকে ঢুকেই যদি বলো, ফার্স্ট কোশ্চেন, স্যার একদম স্যার একদম প্রথম থেকে একদম শেষ অবধি যতক্ষণ না বেরোচ্ছি একদম রুম থেকে। প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি, যে কটা স্টেপ ওর বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট কোশ্চেন যদি হয়, এটাই হবে সামনেখানে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে সম্বোধন করো, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটা রেডি করে যেতেই হবে তোমার, ইংলিশে হোক বাংলায় হোক, যাদবপুর হলে বাংলায় করে, বেশিরভাগ ইউনিভার্সিটি বাংলায় করে। স্যার মাধ্যমিক থেকে বলবো তো? হ্যাঁ মাধ্যমিক থেকে বলবে, গ্র্যাজুয়েশন থেকে বলবে, বেস্ট। ইন্ট্রোডিউস ইউর সেলফে কি কি বলবে তাও বলে দিচ্ছি, লিখে নাও। তোমার নাম বলবে ফার্স্টে, ওকে, আমার নাম এই, আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে আসছি বা অমুক স্টেট থেকে আসছি,
হলো। আমি এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এত সালে, আমি মাস্টার্স কমপ্লিট করেছি এই কলেজ থেকে এত সালে বা এই ইউনিভার্সিটি থেকে এত সালে, হলো। আমি নেট সেট কোয়ালিফাই করেছি এত ইয়ারে, হলো। এবং রিসেন্টলি আমি আদার্স যা যদি দুই একটা ডিগ্রি থাকে বলবে, আর না হলে বলবে যে অ্যাট প্রেজেন্ট আমি পিএইচডির জন্য পড়াশোনা করছি। অ্যাট প্রেজেন্ট আই স্টাডি ইন পিএইচডি রিলেটেড। হয়েছে? এটাই হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফে তুমি বাংলাতে একটা রেডি রাখবে আর একটা ইংরেজিতে। হয়েছে? আচ্ছা, তারপরে? আচ্ছা, তারপরের কোশ্চেন যদি তোমাকে করে, সাথে সাথে করবে তোমার টপিক সম্পর্কে কিছু বলো। দ্বিতীয় কোশ্চেন হবে তোমার টপিক সম্পর্কে কিছু বলো। হয়েছে? তারপরে? আচ্ছা, এবার টপিক সম্পর্কে কিছু বলা হলো। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে তৃতীয় কোশ্চেন, তোমার কি রিসার্চ কোশ্চেন? রিসার্চ কোশ্চেন কি তোমার? মানে স্যার প্রবলেমটা কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, তোমার প্রবলেম কি বা রিসার্চ কোশ্চেন কি? মানে স্যার কি দেখাতে চাইছে এগুলো? হ্যাঁ, তোমার রিসার্চ কোশ্চেন কি? কি কি করতে চাইছো এই টপিকের উপর? এইটা 4 নম্বর কোশ্চেন, তোমার রিসার্চ কোশ্চেন কি বা প্রবলেম কি হলো? তোমার রিসার্চ অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? হয়েছে? তারপরের কোশ্চেন, এই বিষয় নিয়ে তুমি কি কি বই পড়েছো? স্যার ওটা লিটারেচার রিভিউ তো? হ্যাঁ, তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করতেই পারে তুমি এই বিষয় নিয়ে কি কি বই পড়েছো। তখন তোমাকে দু চারটা বইয়ের নাম বলতে হতে পারে যে হ্যাঁ স্যার আমি এই এই বইগুলো পড়েছি, এই এই তাত্ত্বিকের লেখা, হলো। আচ্ছা, তোমার টপিক যদি কোনো আর্টিকেল রিলেটেড হয়, ঠিক আছে, তাহলে তোমাকে ভালোভাবে আর্টিকেল পড়ে যেতে হবে। সংবিধান, মানে সংবিধান রিলেট যদি হয়, জড়িত থাকে, তাহলে তোমাকে হতে পারে সংবিধান আর্টিকেল জিজ্ঞেস করতেই পারে। এটা লিখে রাখো। আমি তো 9-10টা ইন্টারভিউ দিয়েছি, আমার অভিজ্ঞতাটা এই বিষয়ে একটা দারুণ হয়ে গেছে। আচ্ছা, তারপরের কোশ্চেন, তোমার টপিক যদি কোনো কোর্ট কেস রিলেটেড হয়, মানে এই বিষয়ে কোর্টে কোনো কেস চলছে বা কোর্টে এর আগে কোনো কেস হয়েছে, এরকম কোনো কেস, এটাও জানতে চাইতে পারে। সুপ্রিম কোর্টের বা হাই কোর্টের কেস চলছে বা এরকম জানতে চাইতে পারে, হলো। স্যার আরেকবার বলুন যে টপিকটা যদি কোনো কোর্ট কেসের সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত থাকে। হ্যাঁ, কোনো কোর্ট কেস সংক্রান্ত বিষয়ের সাথে যদি জড়িত হয়, যেমন ধরো যদি চাইল্ড লেবার, আমি যেমন চাইল্ড লেবারের উপরে একবার পিএইচডি টপিক নিয়ে গেছিলাম, আমাকে যেমন অনেক কোর্ট কেসের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আমি 2-3টা কেসের কথা বলেছিলাম যে হ্যাঁ এরকম কেসের সমাধান হয়েছে বা এরকম কেস চলছে, চাইতে পারে তোমার টপিকের উপরে বেস্ট করে। হয়েছে? দেখো, এটা হলো। আর যদি তোমার টপিক ইন্টারন্যাশনাল রিলেশন হয় বা যে কোনো টপিক রিলেটেড কোশ্চেন হবে, যেমন যদি ধরো, এটা লিখতে হবে না, আমি বলছি, ধরো তুমি, আমি যেমন কোয়াডের উপরে করতে চাইছি, তাহলে কোয়াড কবে প্রতিষ্ঠা হয়েছে, কোয়াডের কতগুলো মেম্বার, এগুলো তো আমাকে জানতেই হবে, তাই না? কোয়াডের হেডকোয়ার্টার কোথায়, কে কবে কোয়াড আবিষ্কার করেছিলেন,
কে কবে এর জন্য তোমার প্রস্তাব প্রথম তুলে ধরেছিলেন, তাই না? যেমন কোয়াডের জন্য প্রথম প্রস্তাব তুলে ধরেছিলেন তোমার জাপানের প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী শিনোজা আবে। হ্যাঁ, সিনজো আবে, উনি তুলে ধরেছিলেন এই প্রস্তাবটা। আর এই প্রথম প্রস্তাবটা উনি তুলে ধরেছিলেন কার কাছে বলো তো? আমেরিকার কাছে তুলে ধরেছিলেন। কিন্তু আমেরিকা তখন কিন্তু এই বিষয়ে অতটা আগ্রহী ছিল না। ওয়াকিবহাল ছিল। হ্যাঁ, তখন উনি চাইনাকে বেশি সাপোর্ট করতো আমেরিকা। পরে দেখলো যে আরে চাইনা তো আমার থেকে বেশি এগিয়ে গেল, তখন এসে কোয়াডে জয়েন করছে চাইনাকে থামানোর জন্য। বুঝছো, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে টপিক রিলেটেড কোশ্চেন, তোমাকে পড়ে যেতেই হবে, একবারে নিখুঁত পড়ে যেতে হবে, হলো? আচ্ছা, এবার কথা হচ্ছে যে স্যার রিসার্চ থেকে কি কি কোশ্চেন করতে পারে, লিখো। রিসার্চ থেকে কি কি কোশ্চেন করতে পারে লিখে নাও। স্যার একবার স্যার বলছি স্যার টপিক সম্পর্কে কিছু বলো, ওখানে যখন বললেন তখন স্যার টপিক সম্পর্কে কতখানি বলবে, মানে কি বলবে আর কি? তুমি টপিক সম্পর্কে বলা শুরু করলে ওরা কিছুটা শুনবে, তারপর তোমাকে থামিয়ে দেবে। এবার তোমাকে টপিক সম্পর্কে ইন্ট্রোডাকশন থেকেই শুরু করতে হবে, ইন্ট্রোডাকশন থেকে, যে আমি এই টপিকটা এই জন্য এই টপিকটার ভ্যালু খুবই, এটা নিয়ে রিসার্চ করা যেতে পারে, এইভাবে তোমাকে একটা সাজিয়ে গুজিয়ে ইন্ট্রোডাকশন বলতে হবে, কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে একটা সাজাতে হবে, 5-10 লাইনে, বুঝেছো? স্যার বলছি কি নেট সেট পাস করার পরেই তারপরে এটার জন্য ট্রাই করেছিলেন না তার আগে থেকে না এই না, 8 বছর হয়েছে? নেট সেট পাস করার পরে, জিআরএফ পাওয়ার পরে গেছি। হলো? এবার ধরো রিসার্চ থেকে কি কি কোশ্চেন হতে পারে, রিসার্চ থেকে লিখে রাখো। এই যে রিসার্চ মিনিং কি, এটা একটা। দ্বিতীয় কোশ্চেন হতে পারে মেথড কি, মেথোডোলজি কি। তৃতীয় কোশ্চেন হতে পারে রিসার্চ স্টেপ কি, কটা রিসার্চ স্টেপ আছে এটা, হলো? তারপরে লেখো স্যাম্পলিং কি, এবার স্যাম্পলিংটা তোমাকে ডিটেলসে পড়তে হবে, হ্যাঁ, ভেতর থেকেও কোশ্চেন করে স্যাম্পলিং এ, যে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি, প্রবাবিলিটি স্যাম্পলিং কি, এরকম কোশ্চেন করে, স্যাম্পলিংটা ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখো প্রাইমারি ডাটা কি, সেকেন্ডারি ডাটা কি। এই যে, তারপরে লেখো রিসার্চ এরর কি, রিসার্চ এরর কি, রিসার্চ এরর মানে কি, ওটা জিজ্ঞেস বুঝতে করো। পারলাম না। হ্যাঁ, হ্যাঁ, বলো। হয়েছে? তারপর তোমার হাইপোথিসিস কি, হাইপোথিসিস কি, কি বললেন? হাইপোথিসিস, হাইপোথিসিস। হাইপোথিসিস, কত ধরনের হাইপোথিসিস আছে এগুলো ধরতে পারে। আচ্ছা, তোমার ভেরিয়েবলস কি, ভেরিয়েবলস কি, কত ধরনের ভেরিয়েবলস আছে এগুলো করতে পারে। ক্লিয়ার হলো? এই হচ্ছে তোমার ভেতর ভেতর আমি বলে দিলাম কি কি করতে পারে, এর বাইরে কিছু করবে না, বুঝছো? আর স্যার শুনেছি স্যার অনেক অনেক স্যার আবেদন জমা পড়ে, তাহলে স্যার ওদের ও বাকিদের বাদ যায় কি জন্য, অনেক কি ত্রুটি থাকে স্যার নাকি? হ্যাঁ, অবভিয়াসলি তোমার বেশিরভাগই যারা
নিউলি যারা ইন্টারভিউ বোর্ডে বেশিরভাগই ঘাবড়ে যায়, কিছু বলতেই পারে না, তারা তো বাদ যাবেই, তাই না? আর যে একটু বলতে পারে, নিজেকে প্রেজেন্ট করতে পারে, তাই না, তার হওয়ার চান্সটা একটু বেশি, নিজেকে প্রেজেন্ট করতে পারে। তোমার যতই ডিগ্রি থাক, তুমি কলেজের, আমি যখন যাদবপুরের ইন্টারভিউ দিই, আমাকে কলেজের ম্যাডাম, ঠিক আছে, ভালো কলেজের ম্যাডাম, উনি বয়সও অনেক, ম্যাডাম স্যার আমাকে আবার বলছে যে ভয় লাগছে, কি কি কোশ্চেন করবে, তাই বলছে। আমি বললাম এই টপিক নিয়ে করবে, বলছে এই যা, এগুলো তো পড়েই আসনি। তাই বলছে, আমি আর আসবো না কান। আমি বলছি তাহলে তো দেখেন কি হয়, কিছু বলা যাচ্ছে না। দিয়ে আমাকে আবার বলছে তুমি এইসব বিষয়ে অনেকটা এগিয়ে আছো, তুমি অনেকটা ভালো জানো, তোমার হয়ে যাবে, তাই বলছে। আমার জিআরএফ আছে, আমি বলছি, দেখা যাক কি হয়। বুঝতে পারলে, এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করছে, তোমার এজ ম্যাটার করে না। বা তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেও যেতে পারো, দেখা গেল তুমি বাকি যারা জিআরএফ পেয়েছে বা যারা টিচার, তাদের থেকে ভালো ইন্টারভিউ দিচ্ছে, না, নিজেকে রিপ্রেজেন্ট করছে, তো তোমার কেন হবে না, তোমার আগে হবে। বুঝতে পারলে? আর কোশ্চেন তোমার টপিক রিলেটেড, মেনলি কি, তোমার টপিক রিলেটেড কোশ্চেন হয় আর এই রিসার্চ থেকে কোশ্চেন হয়, এই দুটোই তোমাকে ক্লিয়ার ভাবে পড়ে যেতে হবে, টপিক রিলেটেড আর রিসার্চ। এটা হচ্ছে দুই, আমি তাও ভেতর ভেতর বলে দিলাম যে ভেতর ভেতর থেকে কি করতে পারে। আর কারো কোনো কনফিউশন থাকলো? তাহলে এবার টপিকে যাবো, আলোচনায়। স্যার রিসার্চ এরর মানে কি? রিসার্চ এরারটা পড়াবো আমি শেষের দিকে, তখনই বুঝতে পারবে। আর অ্যাকচুয়ালি এখনই বলে দিই রিসার্চ এরার কি। রিসার্চ এরার মানে কি জানো তো, মানে এখানে যখন, মানে ধরো, এই রিসার্চ এরার বুঝতে গেলে তোমাকে হাইপোথিসিস বুঝতে হবে, তাই না? এখানে বলছে কি যে, ধরো হাইপোথিসিস ট্রু, হ্যাঁ, হাইপোথিসিস সত্য, সত্য হওয়া সত্ত্বেও সেটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? সত্য হওয়া সত্ত্বেও, হাইপোথিসিস সত্য হওয়া সত্ত্বেও রিজেক্টেড হয়ে যাচ্ছে। আবার কিছু হাইপোথিসিস আছে যেগুলো ফলস, কিন্তু সেটা রিজেক্টেড হচ্ছে না, সেটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। ওগুলোই হচ্ছে এরার। বুঝতে পারলে? যখন হ্যাঁ তোমার, স্যার। হ্যাঁ, এটা আরো ডিটেলস যখন পড়বো বুঝতে পারবে, আমি পড়াচ্ছি, এরপরে ওদিকেই যাবো আস্তে আস্তে। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট থেকে তো হয়ে গেল। দাঁড়াও, এগুলো পাতা পেজগুলোকে ট্রান্সফার করে দিই। না, একটার জন্য সবগুলোই হচ্ছে না, তো সবগুলোকেই ট্রান্সফার করবো, একটা একটা করে করবো। হয়ে গেছে, দেখো এখানে আসো এবার, হচ্ছে এটা কম্প্রিহেনসিভ লিটারেচার। আচ্ছা, এটা এফডি তো হয়ে গেছে, অবজেক্টিভটা হয়ে গেছে। ভেরিয়েবলস থেকে দেখো, ঠিক আছে, ভেরিয়েবলস থেকে দেখো কি বলছে। দেখো এখানে ভেরিয়েবলস হচ্ছে তোমার, ভেরিয়েবলস হচ্ছে তোমার কি, যে যে বিষয়ের উপরে তুমি নির্ভর করে রিসার্চটা করছো, তাই না, সেটাকে তোমার ভেরিয়েবলস হিসাবে ধরা হয়। এবার ধরো ভেরিয়েবলসটা যদি, ধরো তুমি স্কুলের ছাত্রদের উপরে একটা স্টাডি করছো, তাহলে তোমার এখানে ছাত্রদের কোন বিষয়ে, তাদের ওজন এবং নাম্বার অফ স্টুডেন্ট, এটার উপরে তুমি একটা করছো, তাহলে ওয়েট হচ্ছে একটা ভেরিয়েবলস, আর নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে একটা ভেরিয়েবলস। ওকে, তো এখানে বলছে দেখো, যদি নিচে দেখো লেখা আছে কন্টিনিউয়াস ভেরিয়েবলস আর নন কন্টিনিউয়াস ডিসক্রিট ভেরিয়েবল, অর দিয়ে এর নাম ডিসক্রিট ভেরিয়েবলস, বা নন কন্টিনিউয়াস আর একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলস। তাহলে ভেরিয়েবলে কি বলছে এখানে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছ না? স্যার পাচ্ছি এখন স্যার। দেখতে পাচ্ছি, আগে দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, দেখো, না রেকর্ডে আছে, পরে একটু এইটুকু দেখো।
তাহলে কন্টিনিউয়াস স্যার ভেরিয়েবল টেনে ধরলে স্যার ভালো করে স্পষ্ট করে দেখা যাবে। কেমন এইভাবে ধরলে বড় করলে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বড় করে দিলাম, যে জায়গাটা পড়াচ্ছি সেটাই বড় করে দিলাম, দাও। আচ্ছা, দেখো কন্টিনিউয়াস ভেরিয়েবল আর নন কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। বলছে দিস ক্যান বি এক্সপ্রেসড কন্টিনিউয়াসলি, তাই না? বলছে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি, যেটা চেঞ্জ হবে, তাই না? এটা মাঝে মধ্যেই কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ওয়েট, ধরো তুমি 50টা স্টুডেন্টের উপরে স্টাডি করছো, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট তো একই থাকবে, তাই না? কিন্তু তাদের ওজনের মধ্যে তো কমা বেশি হতেই পারে, কি বলো? ওজনের মধ্যে আজকে মাপলে এক ওজন, কালকে মাপবে আর এক ওজন। কোনোদিন কি একই ওজন পাবে 50টা স্টুডেন্টের? নির্দিষ্ট না। কোনো ওজন কিন্তু হবে না। তার জন্য বলছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা কি হয়, এটা খুব চেঞ্জ হয়। কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি খুব চেঞ্জ হয়, আর নন কন্টিনিউয়াস ভেরিয়েবল চেঞ্জ হয় না, তাই না? বলছে দিস ক্যান অনলি বি এক্সপ্রেস অ্যাজ ওয়েল নাম্বার, এটা সবসময় একই থাকে, এটাকে বলছে নন কন্টিনিউয়াস ভেরিয়েবল। ওকে, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। তাহলে বিভিন্ন টাইপ অফ ভেরিয়েবলস হয়, হ্যাঁ। এবার এর মধ্যে আবার আর একটু নিচের দিকে আছে, তারাও দেখাচ্ছি। এটা হচ্ছে ভালো করে মনে রাখবে, বা এটা ভালো করে যখন দেখবে ভিডিওটা, কন্টিনিউয়াস ভেরিয়েবল কি আর নন কন্টিনিউয়াস। এখান থেকে কোশ্চেন হয় যে কন্টিনিউয়াস ভেরিয়েবলস কি এক জায়গায় স্থির থাকে না খুব চেঞ্জ হয়, এইভাবে কোশ্চেন। একটু দাঁড়াও, কি ফোন করছে দেখি। হ্যালো, হ্যালো, কে? ও, পড়াচ্ছি আমি। না তো, 87 কত, 68, হ্যাঁ 83, 87 দিয়ে আছে তো, না 83 তো না। না, কেন? ও, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। আরে আমার একটা সিম ছিল, ঠিক আছে? তো সিম কার্ডটা আমার মেজদা আমার এক কাকার ছেলেকে দিয়েছে, আজ থেকে প্রায় 7-8 বছর আগেই দিয়েছে। ও আমার নামে সিমই চালাচ্ছে, তো আমার কাছে মাঝে মধ্যেই ওটিপি আসে আধারের, আর ও সিমটাকে নিজের নামে করতে চাইছে। আমি বলে আমার আধার নিয়ে কে কি করছে রে, প্রত্যেক দিন 7টা 8টা করে ওটিপি ঢুকে। আমি তো ভয় খেয়ে যাচ্ছি, ওদের ব্যাংক ট্যাঙ্ক এসএমএস হ্যাক করে দিয়ে সব খালি করে দেবে নাকি, তাই ভাবি। আজকে ফোন করে বলছে যে ওই সিমটা আমাকে দিয়েছে খোকনদা, আমাকে ওটিপিটা দে, আমি সিমটাকে আমার নামে করব। ভাবো, বলছে তাহলে আগে থেকেই ফোন কর। এই দেখো আবার ফোন করছে। হ্যালো। এরা তো সোনার প্লেয়ার না, মাঝে মধ্যে এসএমএস পাঠাচ্ছে, আমাকে আবার দরকার ছবি তোলার জন্য। ভাবো আমি এখন যাব পড়াচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম বেশ? আচ্ছা, কন্টিনিউয়াস ভেরিয়েবল আর নন কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা এটা বোঝালাম, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ স্যার। এবার তোমার এই দুটোর মধ্যে বোঝার চেষ্টা করো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কি বলছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম দেখেই বুঝতে পারছো ডিপেন্ডেন্ট মানে এ অন্যের উপরে নির্ভরশীল, ঠিক আছে? এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে, সব সময় অন্যের উপরে নির্ভরশীল হবে। স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। স্টুডেন্ট হোক, যেমন একটা বাচ্চা তার মার প্রতি নির্ভরশীল হতেই পারে, তাই না? সব সময় অন্যের উপরে হ্যাঁ। নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে,
সবসময় ইন্ডিপেন্ডেন্ট হবে, ও কিন্তু কারো প্রতি নির্ভরশীল হবে না, ঠিক আছে? টিচার। হ্যাঁ, ও যেমন টিচার এবং স্টুডেন্ট, ধরো স্টুডেন্ট কি হবে, এখানে যদি বলা হয় কোশ্চেন আসে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে ডিপেন্ডেন্ট। না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর টিচার হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তারপরে কি বলছে দেখো এখানে ডিটেলসে পড়ো। বলতে বলছে ইট ইজ এ ভেরিয়েবল হুইচ ইজ আন্ডার দা, কি বলছে, ইনফ্লুয়েন্স, হ্যাঁ, ইনফ্লুয়েন্স অর আনাদার ভেরিয়েবল or which is affected by another variable of the system, তাই না? এটা কি অন্য দ্বারা, একটা সিস্টেমে অন্য কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন্য কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স হয়, তাই না, এবং এফেক্টেড হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কি হয়, বলছে দিস ইজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনি আদার ভেরিয়েবল ইন দ্য সিস্টেম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলছে, যে অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হবে না, সব সময় কি থাকবে, ইন্ডিপেন্ডেন্টই থাকবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আবার নিচে কি লিখছে, যে এ কোন সিস্টেমে আছে, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিস্টেমে আছে, এ কাউকে প্রভাবিত করতে পারবে না। হুম, এ কি হবে, অন্যের দ্বারা প্রভাবিত হবে কিন্তু অন্যকে প্রভাবিত করতে পারবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, অন্যের দ্বারা প্রভাবিত হবে না কিন্তু অন্যকে প্রভাবিত করতে পারবে, বুঝছো? ইট ইজ এ ভেরিয়েবল হুইচ ইনফ্লুয়েন্স অর এফেক্ট আনাদার ভেরিয়েবল অফ দ্য সিস্টেম। ক্লিয়ার হলো? তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমার সব সময় অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকে কিন্তু অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারবে, না। অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারবে না কিন্তু অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলছে, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হবে না কিন্তু অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারবে। ক্লিয়ার হলো? দেখো হ্যাঁ স্যার। এখানে একটা নিচে এক্সাম্পল দেয়া আছে, পড়লে পড়বে, একটা ঘুমানোর সময়কে নিয়ে বলা হয়েছে, মানে তোমার যে ঘুমানোর সময়টা সেটা ইনফ্লুয়েন্স হবে না, কার দ্বারা, টাইমের দ্বারা। কারণ তুমি যখনই ঘুমাতে যাবে তুমি তোমার কাজ সমস্ত কিছু কমপ্লিট করার পরেই তুমি ঘুমাতে যাচ্ছ, তাই না, সেটা বলছে। তাহলে এখানে কি হবে, ঘুমানোর সময়টা ইনফ্লুয়েন্স হচ্ছে না কিন্তু এটা কাকে ইনফ্লুয়েন্স করছে, তোমার ঘুমটাকে। ঘুমটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপরে, ওই সময়ের উপরে, তাই না, ঘুমের সময়ের উপরে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হলো? এটা এখানে নিজে এক্সাম্পলটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে আছে দেখো, আরো দেয়া আছে তোমার, এই যে নিচে একটা দেয়া আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না তোমার, এগুলো মোটামুটি পড়লেই হবে। এটা আছে তোমার এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এখানে বলছে কি, এক্সট্রানিয়াস ভেরিয়েবলে আছে, বলছে দিজ আর ভেরিয়েবল হুইচ হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কার দ্বারা এফেক্ট হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের দ্বারা এফেক্টেড হয়, তাই বলছে। বাট আর নট পার্ট অফ দ্য সিস্টেম, কিন্তু এটা সিস্টেমের কোনো অংশ নয়, তাই না, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের দ্বারা এফেক্টেড হয়। ওকে, বাট আর নট পার্ট অফ দ্য সিস্টেম ইন দ্য অ্যাবাভ এক্সাম্পলস। এই একই সেম এক্সাম্পল দিয়েছে ঘুমানোরটাই, ঠিক আছে। এটা আবার কি, এটা এক ধরনের কিন্তু এরর, এক্সটার্নাল ভেরিয়েবলটা কি এক ধরনের, দেখো নিচে লেখা আছে এরর। কেন বলো তো, কারণ এক্ষুনি আমরা বললাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাউকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে না, পারে, পারে না। কিন্তু এখানে আবার বলছে এক্সটার্নাল ভেরিয়েবল কি হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এর জন্য এটা একটা বলছে এরর, ঠিক আছে। তারপরে আছে ধরো কনফাউন্ডিং ভেরিয়েবল, এটাও এক ধরনের, বলছে কি যে দিজ আর অলসো সিমিলার টু এক্সট্রানিয়াস ভেরিয়েবল অ্যাজ দ্য অলসো নট পার্ট অফ দ্য সিস্টেম, এটাও সিস্টেমের পার্ট না, বাট দিস ডিফার ইন দ্য
বলছে এক্সটেন্ট অফ দেয়ার ইনফ্লুয়েন্স, দেয়ার হ্যাভ বি স্ট্রং ইনফ্লুয়েন্স দ্য এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এটা কি দ্বারা? এটা আবার বলছে কনফাউন্ডিং ভেরিয়েবলটা কি এর দ্বারা, এক্সট্রানিয়াস ভেরিয়েবলের দ্বারা আবার কি হয়, ইনফ্লুয়েন্স হয় কনফাউন্ডিং ভেরিয়েবলটা, বুঝছো? এক্সট্রানিয়াস ভেরিয়েবলের দ্বারা কনফাউন্ডিং ভেরিয়েবল তোমার ইনফ্লুয়েন্স হয়, তাই বলছে। এগুলো অত ইম্পর্টেন্ট না, এই মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওই ওপরের চারটি, এই কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস, নন নন কন্টিনিউয়াস আর ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। কোশ্চেন হলে এখান থেকেই হবে। ওকে, আর এত ফোন করলে কি পড়ানো যায়? দেখো তো, এবার আমার বাড়ির লোক ফোন করছে। হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তাই তো বললো ফোন করে, বাড়িতে খাবে না, পড়াচ্ছি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপরে আছে দেখো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা কি বলছে তোমার এখানে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ওই যে ব্লাড গ্রুপ হয় না, ওটার এক্সাম্পল দিচ্ছে। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কখন হয়? এই যে ব্লাড গ্রুপকে ডিনোট করার ক্ষেত্রে বা এক একটা গ্রুপকে ডিনোট করার ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে ইউজ করা হয়। যেমন ধরো ওমেন্স আছে, মেন্স আছে, তাই না? এদেরকে তুমি মানে মহিলা পুরুষ আলাদা করার জন্য তুমি তাদেরকে ক্যাটাগরি ভাগ করে তাদেরকে মাইনাস প্লাস যাই হোক একটা নাম্বার দিয়ে করছো, বা ব্লাড গ্রুপকে করছো, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আচ্ছা, তারপরে আছে অ্যাক্টিভ ভেরিয়েবল, এখানে আছে। আর একটা আছে ডেমোগ্রাফি। হ্যাঁ, ডেমোগ্রাফিক ভেরিয়েবল। ডেমোগ্রাফিক ভেরিয়েবলটা কি বলছে? বলছে দিস ভেরিয়েবল আর ইউজ ফর ডেসক্রাইবিং স্যাম্পলস, মানে স্যাম্পলকে ডেসক্রাইব করার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলছে ডেমোগ্রাফিক ভেরিয়েবল। ওকে, and show that the sample is representative of the population। এটা কোনটাকে, কখন না, তো এটা যখন পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করবে তখনই তুমি ডেমোগ্রাফিক ভেরিয়েবলকে ইউজ করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে কমন ডেমোগ্রাফিক ভেরিয়েবল আর জেন্ডার। কখন? মানে মানুষের ক্ষেত্রে, যখন মানুষকে তুমি করছো সেই ক্ষেত্রে এইটা মানে আগেরটা একটু ভুল বলেছি। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল শুধুমাত্র একমাত্র এই যে ব্লাড গ্রুপ এই সবের ক্ষেত্রে, ওকে, এটাকে ইউজ করতে পারো তুমি ইয়েস অর নো এই সবের ক্ষেত্রে, হ্যাঁ, এমপ্লয়, সেলফ এমপ্লয়, আনএমপ্লয়, এই ক্ষেত্রে তুমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করতে পারো। ওকে, আর ডেমোগ্রাফিক ভেরিয়েবল বলছে কি মানুষের ক্ষেত্রে, যখন তুমি জেন্ডার, এজ এগুলো দেখাতে চাইছো, তাই না? তারপরে তোমার বিবাহিত স্ট্যাটাস যেটাকে বলছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অকুপেশন এসব দেখাতে চাইছো, তখন ডেমোগ্রাফিক ভেরিয়েবল ইউজ করবে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভেরিয়েবলস আর আছে অ্যাট্রিবিউটিভ ভেরিয়েবলস। অ্যাক্টিভ ভেরিয়েবলস কি বলছে? দিস ক্যান বি চেঞ্জ অ্যান্ড আর আন্ডার দ্য কন্ট্রোলার অফ রিসার্চার। অ্যাক্টিভ ভেরিয়েবল কি বলছে? এটাকে চেঞ্জ করা যায়, এটা সব সময় কার আন্ডারে থাকে, কার কন্ট্রোলে থাকে? রিসার্চারের কন্ট্রোলে থাকে। মানে রিসার্চার চাইলে পারে অ্যাক্টিভ ভেরিয়েবলের ক্ষেত্রে ডাটা চেঞ্জ করতে পারে, ডাটা চেঞ্জ করে অন্য ডাটা, স্যাম্পল চেঞ্জ করলো, অন্য স্যাম্পলকে অ্যাড করলো, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ ভেরিয়েবলের ক্ষেত্রেই কিন্তু সম্ভব, যে তোমার স্যাম্পলগুলো অ্যাক্টিভ আছে তখনই তুমি অ্যাক্টিভ ভেরিয়েবল ইউজ করতে পারবে, যেগুলোকে তুমি রিসার্চার চাইলে কি হবে, তিনি চাইলেই চেঞ্জ করতে পারেন। যখন ডাটা অ্যাকুরেসি হচ্ছে না বা ডাটা মিলছে না, তখন তুমি চাইলে স্যাম্পলের ডিজাইনও চেঞ্জ করতে পারেন, ডাটাকেও চেঞ্জ করতে পারেন, তাই না? যখন এটা রিসার্চার করবেন তখন সেটাকে কি ভেরিয়েবল বলা হবে? অ্যাক্টিভ ভেরিয়েবল বলা হবে। ওকে, আর অ্যাট্রিবিউটিভ ভেরিয়েবল কখন বলছে? বলছে দিস ক্যান, বলছে ক্যান নট বি চেঞ্জ and are not under the control of researcher। অ্যাট্রিবিউটেড ভেরিয়েবলস কি? যখন এটা তোমার রিসার্চারের হাতে থাকবে না, রিসার্চার চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবে না। যেমন কি তোমার, যেমন এজ, বলছে এক্সাম্পল দেওয়া আছে দেখো, এজ, জেন্ডার, তাই না, রেসপন্ডেন্টস,
তাই না? এগুলো চাইলে কিন্তু রিসার্চার কি এগুলো চেঞ্জ করতে পারবে না। তাহলে যেটা চেঞ্জ করতে পারবে তার এক্সাম্পলে লেখা আছে মান্থলি এক্সপেন্ডিচার, তাই না? হাউস হোল্ড অন দ্য ভেজিটেবল, এগুলা চাইলে চেঞ্জ করতে পারে, এগুলো চাইলে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু কখনো তুমি কাউরি এজ চেঞ্জ করতে পারবা, কাউরি জেন্ডার চেঞ্জ করতে পারবে, তাই না? এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে এটা এইভাবে মনে রাখা যেতে পারে যে যেটা রিসার্চার চাইলে চেঞ্জ করতে পারে তাকে অ্যাক্টিভ ভেরিয়েবল বলে, আর যেটা চাইলে রিসার্চার চেঞ্জ করতে পারবে না, যেটা রিসার্চারের হাতে নেই, সেটাকে কি বলবে? অ্যাট্রিবিউটিভ অ্যাট্রিবিউটেড ভেরিয়েবল। অ্যাট্রিবিউটিভ হ্যাঁ, অ্যাট্রিবিউটেড ভেরিয়েবলস এইভাবে মনে রাখবে। আর ডেমোগ্রাফিক ভেরিয়েবল কোনটা? তো ডেমোগ্রাফিক ভেরিয়েবল কখন ইউজ হবে? যখন পপুলেশনকে ডিনোট করার জন্য, যেমন জেন্ডার, এজ, তাই না? এই ক্ষেত্রে তোমার বিবাহিত স্ট্যাটাস, এইসব ইনকাম, অকুপেশন, এইসব ডিনোট করার ক্ষেত্রে তুমি ডেমোগ্রাফিক ভেরিয়েবল ইউজ করবে। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার একটা ছবি আছে, এটা দেখো ভেরিয়েবলস কিভাবে করা যায়। এই দেখো স্কেল অফ মেজারিং ভেরিয়েবল, এইভাবে তুমি চার্টটা তৈরি করতে পারবে, তাই না? ক্যাটাগরি আছে, র্যাঙ্ক আছে, ইকুয়াল ইন্টার ইন্টার ভ্যালু আছে, তাই না? কন্টিনিউটি অফ ভ্যালু, ইউজ ইন মেজার, তারপরে যে তোমার ধর যদি যে মানুষের উপরে করো, তাই না? ম্যারিটাল স্ট্যাটাস, লেভেল অফ ডিফিকাল্টি অফ এক্সাম, যাবতীয় যেমন তোমার স্ট্রাকচার হবে তুমি তোমার ইচ্ছা মতন করতে পারো, যে বিষয়ে তুমি রিসার্চ করছো সেই রকম তোমার এরকম স্ট্রাকচার হবে, এই ভেরিয়েবলস হিসাবে দেখাতে চাইছো, বা এক্ষেত্রে রিসার্চে কি হয়, একটা সুবিধা হয়, তাই না? সাজানো হয়, ডাটা কালেকশনে সুবিধা হয় এই ভেরিয়েবলস গুলা ইউজ করলে। ক্লিয়ার হলো? আচ্ছা, কোশ্চেন থাকলে বলতে পারো কারো কোনো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হাইপোথিসিস, অনুমান, তাই না? আচ্ছা, অনুমানকে, যেটা মেন এখানে কোশ্চেন আছে অনুমানের ক্ষেত্রে, টাইপ অফ হাইপোথিসিসটা আছে, এই দুটো থেকে তোমার কোশ্চেন হয়। টাইপ অফ হাইপোথিসিস, অনেকগুলো টাইপ অফ হাইপোথিসিস আছে, আমরা যদি দেখি তো। তাহলে প্রথম টাইপ অফ হাইপোথিসিস হচ্ছে একটা আছে তোমার নাল হাইপোথিসিস, তাই না? একটা আছে নাল হাইপোথিসিস আর একটা আছে অল্টারনেট হাইপোথিসিস। এই দুটো হচ্ছে মেন, এখান থেকে কোশ্চেন হয় এই দুটো থেকে। ওকে, এই দুটো দেখার চেষ্টা করো। এই দেখো, একটা হচ্ছে তোমার নাল নাল হাইপোথিসিস। এটা কি বলছে দেখো, বলছে নাল হাইপোথিসিস মানে কি, বলছে দেয়ার ইজ এ নো ডিফারেন্স বিটুইন দ্য এফেক্ট অফ ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি, তাই না? বলছে টাইপ অফ হাইপোথিসিসে নাল হাইপোথিসিসে বলছে কি যে দেয়ার ইজ এ নো ডিফারেন্স বিটুইন দ্য এফেক্টিভনেস অফ ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি। তার মানে কি বলতে চাইছে, যে ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি ইকুয়াল, তাই না? তাহলে নাল হাইপোথিসিস কি করে, তোমার ডিফারেন্স ক্রিয়েট করে না, করে দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে না, দুটো বিষয়কে একই বলে, তাই না? যেমন বলছে দেখো, স্কিন প্রবলেম আর নট কজ বাই দ্য কেমিক্যাল ইন মেকআপ প্রোডাক্ট। বলছি স্কিন প্রবলেমের যেটা কারণ, তার জন্য কখনো কিন্তু কেমিক্যাল বা মেকআপ প্রোডাক্ট দায়ী নয়, তাই না? এবং বলছে কি গার্লস অ্যান্ড বয় পারফর্ম ইকুয়াল ওয়েল ইন ম্যাথামেটিক টেস্ট। তারা মহিলা এবং পুরুষ, তাই না, বা ছাত্র এবং ছাত্রী উভয় ইকুয়াল পার্টিসিপেশন করছে ম্যাথামেটিক টেস্টে, তাই না? তাহলে এখানে কি ডিফারেন্স ক্রিয়েট করছে যে না মহিলারা ভালো পারফরমেন্স করছে, পুরুষরা পারছে না? বুঝতে পারছো বিষয়টা? মেন জায়গাটা ধরো, মেন জায়গাটা হচ্ছে কি নো ডিফারেন্স। নাল হাইপোথিসিস কখনো কোনো ডিফারেন্স তৈরি করবে না। বুঝতে পেরেছো? হ্যালো, সব কি কেটে গেল নাকি?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কি বলছি কি, বলছি? আচ্ছা, স্যার নাল বলছি কি উপরের গুলোকে এগুলো পড়তে হবে না? কোনগুলো? ফাংশনস অফ হাইপোথিসিস, না, এগুলো পড়ার তারপরে দরকার নেই। এগুলো এমনি রিডিং পড়বা, আচ্ছা বাকিটা পড়ার দরকার নেই। ওকে, এটা রিডিং মনে রাখার দরকার নেই। তোমাকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে বা তোমার পিএইচডি তে করলে এখান থেকেই করবে যে নাল হাইপোথিসিস কি আর অল্টারনেট হাইপোথিসিস কি। আরো আছে, ওগুলো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, নাল হাইপোথিসিস কি বলছে, কোনো দুটো বিষয়ের মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না, তাই না? সবগুলোকে কি ইকুয়াল বলে, তাই না? এই যে এখান থেকে পড়লেও দেখতে পাবে, বলছে দিস, দেখো বলছে দিস signifies there is a no difference between two phenomenon or situation। কখনো দুটো বিষয় এবং সিচুয়েশনের উপরে কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না, তাই না? নাল হাইপোথিসিস কখনো দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে না। আচ্ছা, অল্টারনেট হাইপোথিসিস তাহলে কি বলছে এবার দেখো, বলছে অল্টারনেট হাইপোথিসিস কনসিডার্ড টু বি ট্রু ইফ দ্য নাল হাইপোথিসিস রিজেক্টেড। যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করে তাহলে অল্টারনেট হাইপোথিসিস কি বলবে, সিলেক্টেড, বলছে এটা ট্রু, তাই বলছে। কেন? কারণ বলছে যে ইট ইজ দ্য অপোজিট অফ নাল হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস কার অপোজিট? নাল হাইপোথিসিসের অপোজিট। মানে এ যদি, তাহলে এ ডিফারেন্স ক্রিয়েট করছে, এ ডিফারেন্স ক্রিয়েট করছে না দুটো বিষয়ের মধ্যে, নাল হাইপোথিসিস, ঠিক আছে, নো ডিফারেন্স বলছে, তাহলে এই কি বলবে, অল্টারনেট হাইপোথিসিস কি বলবে তাহলে বলো? ও বলবে যে হ্যাঁ, দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স আছে, এটাই কথা বলবে, সব সময় বলবে। ছেলে এবং মহিলা নট আর ইকুয়াল পারফরমেন্স ইন ম্যাথামেটিক্স, দেখো এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, তাই না? এখানে যেমন বলছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য এফেক্টিভনেস অফ ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি। অবশ্যই ড্রাগ এ এবং ড্রাগ বি এর মধ্যে একটা এফেক্টিভনেসের একটা কিন্তু দূরত্ব আছে, তাই না? দুটো একই ড্রাগ নয়, কোনোটা টেম্পার বেশি, কোনোটা টেম্পার কম, তাই না? কি বলছে, ড্রাগ এ ইজ মোর এফেক্টিভ দেন ড্রাগ বি, বলছে ড্রাগ এ মোর এফেক্টিভ দেন ড্রাগ বি, তাই না? এখানে কি করছে তাহলে, অল্টারনেট হাইপোথিসিস কি করছে, দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করছে, তাই না? তারপরটা দেখো, বলছি স্কিন প্রবলেম আর কজ বাই দ্য কেমিক্যাল ইন মেকআপ প্রোডাক্ট। বলছে স্কিনে যা প্রবলেম হচ্ছে তার জন্য কে দায়ী, তার জন্য মেকআপ প্রোডাক্ট দায়ী। সব সময় এর উল্টো কথা বলছে, কার? নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সব সময় উল্টো কথা কে বলবে, অল্টারনেট হাইপোথিসিস। মনে থাকবে তো এই কথাটা? তাহলে যদি ধরো জিজ্ঞেস করা হয়, এটা ধরো তোমাদের কাছে আমার কোশ্চেন, ঠিক আছে, যে আম, সব আম একই ধরনের হয়, ঠিক আছে, সব আম একই ধরনের হয়, আর আরেকটা কথা বলছি যে না, আম আলাদা আলাদা প্রজাতির হয়, তাহলে কোনটা নাল হাইপোথিসিসের এক্সাম্পল আর কোনটা অল্টারনেট হাইপোথিসিসের, বলো? স্যার একইটা হচ্ছে না, আর যেটা আলাদা আলাদা সেটা হচ্ছে অল্টারনেট। গুড। আচ্ছা, স্টুডেন্টরা সবার ইন্টেলিজেন্স, মানে সবার মেধা একই হয়, এটা কিসের এক্সাম্পল হবে? নাল হাইপোথিসিস। গুড। নাল হাইপোথিসিস। হ্যাঁ, তাহলে অল্টারনেট হাইপোথিসিস কি বলে, সব সময় ডিফারেন্স তৈরি করে, যে না, যে ফার্স্ট বয় হয়েছে এবং যে লাস্ট বয় হয়েছে তাদের দুজনের মধ্যে কিসের ডিফারেন্স আছে, নলেজের, নলেজ। তাই না? মেধা। দুজনের মধ্যে, হ্যাঁ, মেরিটের একটা ডিফারেন্স আছে বা নলেজের একটা ডিফারেন্স আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, চলো এবার বাকিগুলো দেখি। আচ্ছা, সাম আদার কনসেপ্ট। আচ্ছা, ডিক্লারেটিভ একটা হাইপোথিসিস আছে। এই দেখো এখানে আছে, দেখো এগুলা অতটা হাইলাইট করাও নেই, হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট না, পড়ে রাখবে।
ডিক্লারেটিভ হাইপোথিসিস কি বলছে দেখো, ডিক্লারেটিভ হাইপোথিসিস বলছে such a hypothesis is used to declare the relationship between two variable. ডিক্লারেটিভ হাইপোথিসিস নামের সাথে আর কাজ জড়িত, এ সব সময় কি করে, দুটো হাইপোথিসিসের মধ্যে কি সম্পর্ক সেটাকে ডিক্লেয়ার করে, সেটাকে ডিক্লেয়ার করে, তার জন্য এর নাম হচ্ছে কি ডিক্লারেটিভ হাইপোথিসিস। মনে থাকবে না, যখন দুটো হাইপোথিসিসের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয় তখন তাকে কি বলা হয়, ডিক্লারেটিভ হাইপোথিসিস, কারণ এই সম্পর্কটাকে ডিক্লেয়ার করছে। ক্লিয়ার হলো? আর একটা আছে দেখো ডাইরেকশনাল হাইপোথিসিস, বলছে such a type of hypothesis states the direction of the difference or association. For example, যেমন বলছে এরা কি করে, ডাইরেকশনাল হাইপোথিসিস কি করে, ডাইরেকশনটাকে তুলে ধরে, তাই না, দুটো বিষয়ের মধ্যে। কেমন বলছে, ড্রাগ এ ইজ নট এফেক্টেড দেন ড্রাগ বি ইজ ডাইরেকশনাল নুল হাইপোথিসিস, এই নুল বলছি নাল হাইপোথিসিস। ড্রাগ এ ইজ নট এফেক্টিভ দেন ড্রাগ বি, ড্রাগ এ নট এফেক্টিভ দেন ড্রাগ বি, তাই না, ড্রাগ বি এর থেকে ড্রাগ এ কিন্তু বেশি এফেক্টেড নয়, কম এফেক্টেড, তাই না। এটাকে কি বলছে, এটাকে বলছে ডাইরেকশনাল নাল হাইপোথিসিস। আর বলছে ড্রাগ এ ইজ মোর এফেক্টিভ দেন ড্রাগ বি, বি এর থেকে আরো খতরনাক ড্রাগ হচ্ছে ড্রাগ এ, তাই না, একটা ডাইরেকশনকে তুলে ধরছে না, তার জন্য এটা দেখো, যেহেতু উপরেরটা নাল হাইপোথিসিস হয়েছে, তাহলে নিচেরটা কি হওয়া উচিত, ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেটিভ। ক্লিয়ার হলো? এটাকেই বলছে ডাইরেকশনাল হাইপোথিসিস। একটা হচ্ছে তাহলে কি ডিক্লারেটিভ হাইপোথিসিস আমরা পড়লাম, তাই না, মানে মোট যদি আমি ধরি, আমি যেমন মুখস্থ করতাম এইভাবে, যে প্রথমে বলতাম যে নাল হাইপোথিসিস, যে দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক বা ডিফারেন্স তৈরি করে না, দুটো ইকুয়াল এই কথা বলে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর দ্বিতীয়টা আমি পড়তাম অল্টারনেট হাইপোথিসিস, যে সব সময় দুটো বিষয়ের মধ্যে কি করে, ডিফারেন্স তৈরি করে। এটা হয়ে গেল, এইভাবে পড়তাম আর সাইডে একটু পেন খাতায় লিখতাম। আচ্ছা, তারপরটা হচ্ছে ডিক্লারেটিভ হাইপোথিসিস, কি করে, সব সময় দুটো হাইপোথিসিসের মধ্যে সম্পর্কটাকে ডিক্লেয়ার করে, হচ্ছে। আচ্ছা, ডাইরেকশনাল হাইপোথিসিস, ডাইরেকশনাল হাইপোথিসিস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেকশনাল নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। ডাইরেকশনাল নাল হাইপোথিসিস কি বলে, যে দুটো বিষয়ের মধ্যে কি, মানে একটা আর একটার থেকে একটু কমজোরি, তাই না, একটা আর একটার থেকে একটু কমজোরি। আর ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস কি বলছে, যে দ্বিতীয়টা প্রথমটা একটু তাদের মধ্যে কি বেশি বেশি বেশি, জোরে। বি এর থেকে এ এর পাওয়ার একটু আরো বেশি, এটা বল, এইভাবে পড়তাম। তারপরে আছে নন ডাইরেকশনাল হাইপোথিসিস, নন ডাইরেকশনাল, তাহলে এটা কি হবে, এটারও আবার দু ধরন হবে, একটা হবে নন ডাইরেকশনাল নাল হাইপোথিসিস আর একটা হবে নন ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। দেখো এখানে আছে, দেখো নন ডাইরেকশনাল নাল হাইপোথিসিস এন্ড নন ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। কি বলছে, দেয়ার ইজ এ নো ডিফারেন্স বিটুইন, একই কথা বলছে, উপরের যে নাল হাইপোথিসিস যে কথা বলেছে যে দুটো বিষয়ের মধ্যে কোনো এফেক্টিভনেসের পার্থক্য নেই, সেই কথা এটাই বলে, এও একই কথাই বলছে, নন ডাইরেকশনাল নাল হাইপোথিসিস হলো। তারপরটা বলছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এফেক্টিভনেস অফ ড্রাগ এ এন্ড ড্রাগ বি, নন ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। মানে এই দুটোকে মনে রাখা, কিন্তু প্রথম দুটোকে মনে রাখলেই ওদের সাথে তোমার ইয়েটা জুড়ে দিলেই হবে, তাই না, ননটা জুড়ে দিলেই হবে, মানে তোমার নাল হাইপোথিসিস একটা হলো, তাহলে নন ডাইরেকশনাল নাল হাইপোথিসিস লিখে দাও, সেম ওখানে এক্সাম্পল পেয়ে যাবা, তাই না, মানে এই পেজটা, এই যে এখানে যেটা আমরা দেখলাম এখানে, তাই না, এই যে এর সামনে শুধু এই যে এখানে নাল হাইপোথিসিস আছে, সেম এক্সাম্পল, একই জিনিস কাজ করে কে, নন ডাইরেকশনাল নাল হাইপোথিসিস। আর এটা হবে কি, নন ডাইরেকশনাল অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে ওই দুটোকেও মনে রাখা যাবে, যাবে না?
আর একটা হচ্ছে তোমার ডিক্লারেটিভ হাইপোথিসিস, আর একটা হচ্ছে ডাইরেকশনাল হাইপোথিসিস। এবার ডাইরেকশনাল হাইপোথিসিসের আবার দুটো অংশ, একটা ডাইরেকশনাল নাল হাইপোথিসিস যেখানে বলছে যে একটা আরেকটার থেকে কম এফেক্টেড, আর যেখানে বলছে আরেকটার থেকে বেশি এফেক্টেড সেটা হচ্ছে ডাইরেকশনাল অল্টারনেট হাইপোথিসিস। ক্লিয়ার হলো? আচ্ছা, এই অবধি আমাদের হলো। আচ্ছা দেখো, এবার আছে তোমার রিসার্চ ডিজাইনটা আছে। কোথা থেকে আছে? নিচ থেকে আছে বোধহয়। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক অফ গুড হাইপোথিসিস, এটা একটু রিডিং পড়ে নেবে। গুড হাইপোথিসিস, একটা ভালো হাইপোথিসিসের কি কি ক্যারেক্টারিস্টিক হবে, তাই না? এটা পড়ে যাবে, এটা পরীক্ষায় মানে আসে না, তো তোমার হাইপোথিসিস সম্পর্কে একটা ধারণা তৈরি করবে। আচ্ছা, এবার তোমার আছে রিসার্চ ডিজাইন। এবার রিসার্চ ডিজাইনের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে। স্যার বলছি কি, স্যার এগুলি তো পড়া ধরবেন পরের দিন, হুম, অবশ্যই দেবো। তাহলে স্যার অতটাই থাকুক স্যার, আর এখানে আর কতগুলি দেবো না, পড়া আছে তো অনেক কিছু। না, এইগুলি আছে কিন্তু প্রশ্ন অনেক হবে। সে তো হবে। তাহলে এটা রিসার্চ 2 বলে তাহলে এটাকে সেভ করে নিচ্ছি।